নিশাচরি কথা ফিরে এসেছে একটি নতুন পর্ব নিয়ে। আমাদের আজকের নিবেদন দুই পালোয়ান। রচনা শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গল্প পাঠ কিশোরী সিং এবং গণপতি মাহাতোর ভূমিকায় সন্টু। আমাদের সকল শ্রোতা বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, যদি আপনাদের এই অডিও প্রেজেন্টেশনটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। শুরু হচ্ছে দুই পালোয়ান। পালোয়ান কিশোরী সিং এর যে ভূতের ভয় আছে তা কাকপক্ষীতেও জানে না। কিশোরী সিং নিজেও যে খুব ভালো জানত এমন নয়। আসলে কিশোরী সিং ছেলেবেলা থেকেই বিখ্যাত লোক। সর্বদাই চেলাচামুন্ডারা তাকে ঘিরে থাকে। একা থাকার কোনো সুযোগই নেই তার। আর একথা কে না জানে যে একা না হলে ভূতেরা ঠিক সুবিধে করে উঠতে পারে না, জো পায় না। সকালে উঠে কিশোরী তার সাগরেদ আর সঙ্গীদের নিয়ে হাজার খানেক বুকডন আর বৈঠক দেয়। তারপর দঙ্গলে নেমে পড়ে। কুস্তি করে বিস্তর ঘাম ঝরিয়ে দুপুরে একটু বিশ্রাম। বিকালে প্রায় কারোর না কারোর সঙ্গে লড়াইতে নামতে হয়। সন্ধ্যের পর একটু গান বাজনা শুনতে ভালোবাসে কিশোরী। রাতে সে পাথরের মতো পড়ে এক ঘুমে রাত কাবার করে দেয়। তখন তার গা হাত পা দাবিয়ে দেয় তার সাগরেদরা। এই নিশ্চিদ্র রুটিনের মধ্যে ভূতেরা ঢুকবার কোনো ফাঁকি পায় না। গণপতি মাহাতো নামে তার একজন কুস্তিগির আছে। সেও মস্ত পালওয়ান। দেশ বিদেশের বিস্তর দৈত্য দানবের মতো পালওয়ানকে সে কাত করেছে, কিন্তু পারেনি শুধু কিশোরী সিংকে। অথচ কিশোরী সিংকে হারাতে পারলেই সে সেরা পালওয়ানের খেতাবটা জিতে নিতে পারে। কিন্তু মুশকিল হলো, নিতান্ত বাগে পেয়ে নিতান্ত কপালের ফেরে সে কিশোরীকে হারাতে পারেনি। সেবার লখনৌতে কিশোরীকে সে যখন চিৎ করে প্রায় পেরে ফেলেছে, সেই সময় কোথা থেকে হতচ্ছাড়া এক মশা এসে তার নাকের মধ্যে ঢুকে এমন পনপন করতে লাগলো, হাঁচি না দিয়ে আর উপায় রইল না। আর সেই ফাঁকে কিশোরী তার প্যাঁচ কেটে বেরিয়ে এলো, আর দ্বিতীয় হাঁচিটার সুযোগে তাকে রদ্দা মেরে চিৎ করে ফেলে দিল। পাটনাতেও ঘটল এমন এক কাণ্ড। সেবার কিশোরীকে বগলে চেপে খুব কায়দা করে স্ক্রু প্যাঁচ আটছিল গণপত। কিশোরীর তখন দমসম অবস্থা। ঠিক সেই সময় একটা ষাঁড় খেপে গিয়ে দঙ্গলের মধ্যে ঢুকে লণ্ডভণ্ড কাণ্ড বাঁধিয়ে দিল। কিন্তু গণপত দেখল এই সুযোগ হাতছাড়া হলে আর কিশোরীকে হারানো যাবে না। সুতরাং সে প্যাঁচটা টাইট রেখে কিশোরীকে ল্যাং মেরে ফেলে দেওয়ার ফিকির খুঁজছিল। সেই সময় ষাঁড়ের তাড়া খেয়ে দর্শকরা সব পালিয়েছে, আর ষাঁড়টা আর কাউকে না পেয়ে দুই পালওয়ানের দিকেই তেড়ে এলো। কিশোরী তখন বলল, গণপত, ছেড়ে দাও, ষাঁড় বড় ভয়ঙ্কর জিনিস। গণপত বলল, ষাঁড়টা গুঁতোতে এলে গণপত অন্য বগলে সেটাকে চেপে ধরল। সে যে কি সাংঘাতিক লড়াই হয়েছিল তা যে না দেখেছে সে বুঝবে না। দেখেছে অনেকে, গাছের ডালে ঝুলে, পুকুরের জলে নেমে, বাড়ির ছাদে উঠে যারা আত্মরক্ষা করছিল তারা অনেকেই দেখেছে। গণপত লড়াই করেছে দুই মহাবিক্রম পালওয়ানের সঙ্গে, ষাঁড় এবং কিশোরী সিং। গাছের ডালে ঝুলে পুকুরে ডুবে থেকেও সে লড়াই দেখে লোকেরা চেঁচিয়ে বাহবা দিচ্ছিল গণপতকে। ষাঁড়ের গুঁতো, কিশোরীর হুড়ো, এই দুইকে সামাল দিতে গিয়ে গণপত কিছু গন্ডগোল করে ফেলেছিল ঠিকই, আসলে কোন বগলিকে সেটাই গুলিয়ে গিয়েছিল তার। হুড়যুদ্ধের মধ্যে যখন সে এক বগলের আপদকে জুৎসই একটা প্যাঁচ মেরে মাটিতে ফেলেছে, তখন তার ধারণা যে চিৎ হয়েছে কিশোরী। কিন্তু নসিব খারাপ, কিশোরী নয়, চিৎ হয়েছিল ষাঁড়টাই। আর সেই ফাঁকে কিশোরী তার ঘাড়ে উঠে ল্যাঙ্গেওটি প্যাঁচ মেরে ফেলে দিয়ে জিতে গেল। তৃতীয়বার তালতলার বিখ্যাত আখড়ায় কিশোরীর সঙ্গে ফের মোলাকাত হলো। গণপত রাগে দুঃখে তখন দুনো হয়ে উঠেছে। সেই গণপতের সঙ্গে সুন্দরবনের বাঘ পর্যন্ত রণে ভঙ্গ দিলে লেজ গুটিয়ে পালাবে। তার হুঙ্কারে তখন মেদিনী কম্পমান। লড়াই যখন শুরু হলো তখন লোকেরা বুঝেই গেল আজকের লড়াইতে কিশোরীর কোনো আশাই নেই। কিশোরী তখন গণপতের নাগাল এড়িয়ে পালিয়ে বেড়াতে ব্যস্ত। ঠিক এই সময় ঘটনাটা ঘটল। ভাদ্র মাস, তালতলার বিখ্যাত 5 সেরি 7 সেরি তাল ফলে আছে চারধারে। সেই সব চ্যাম্পিয়ন তালদের একজন সেই সময় বোঁটা ছিঁড়ে নেমে এলো নিচে।
আর পড়বি তো পর সোজা গণপতের মাথার মধ্যিখানে। গণপতের ভালো করে আর ঘটনাটা মনে নেই, তবে লোকে বলে তালটা পড়ার পর নাকি গণপত কেমন স্তম্ভিতের মতো দাঁড়িয়ে গালে হাত দিয়ে কি যেন ভাবতে লাগলো। সে যে লড়াই করছে, তার প্রতিদ্বন্দ্বী যে কিশোরী, এবং সতর্ক না হলে যে বিপদ তার মাথায় নেই তখন। সে নাকি গালে হাত দিয়ে কি যেন ভাবতে লাগলো। সে নাকি গালে হাত দিয়ে হঠাৎ বিড়বিড় করে তুলসীদাসের রামচরিত মানস মুখস্থ বলে যাচ্ছিল। কিশোরী যখন এই সুযোগে তাকে চিৎ করে, তখন সে নাকি কিচ্ছু মাত্র বাধা দেয়নি, হাত জোর করে রামজিকে প্রণাম জানাচ্ছিল। গণপতের বয়স হয়েছে, শরীরে আর সেই তাগত নেই। কিশোরী সিংকে হারিয়ে যে খেতাবটা সে জিততে পারল না, এইসব কথাই সে সারাক্ষণ ভাবে। ভাবতে ভাবতে কি যে হলো, একদিন আর গণপতকে দেখা গেল না। ওইদিকে কিশোরীর এখন ভারী নাম ডাক। বড় বড় ওস্তাদকে হারিয়ে সে মেলা কাপ মেডেল পায়। লোকে বলে কিশোরীর মতো পালওয়ান দুনিয়ার দ্বিতীয়টি নেই। তা একদিন ডাকে কিশোরী নামে একটা পোস্টকার্ড এলো, গণপতের আঁকা বাঁকা হস্তাক্ষরে লেখা, ভাই কিশোরী, তোমাকে হারাতে পারিনি। জীবনে এই আমার সবচেয়ে বড় দুঃখ। একবার মশা, একবার ষাঁড় আর একবার তাল আমার সাথে বাঁধ সেতেছে। তবু তোমার সঙ্গে আর একবার লড়বার বড় সাধ, তবে লোকজনের সামনে নয়। আমরা দুই পালোয়ান নির্জনে পরস্পরের সঙ্গে লড়াই করব। আমি হারলে তোমাকে গুরু বলে মেনে নেব, তুমি হারলে আমাকে গুরু বলে মেনে নেবে। কে হারলো কে জিতলো তা বাইরের কেউ জানবে না, জানবো শুধু আমি আর জানবে তুমি। যদি রাজি থাকো তো আগামী অমাবস্যায় খেতপুরের শ্মশানের ধারে ফাঁকা মাঠটায় বিকালবেলায় চলে এসো। আমি তোমার জন্য অপেক্ষা করব। চিঠিটা পড়ে কিশোরী একটু ভাবিত হলো। সত্যি বটে, গণপত খুব বড় পালওয়ান, এবং কপালের জোরেই তিনবার কিশোরীর কাছে জিততেও হেরে গেছে। অত বড় একটা পালওয়ানের এই সামান্য আবদারটুকু রাখতে কোনো দোষ নেই। হারলেও কিশোরীর ক্ষতি নেই, সাক্ষী সাবুত থাকবে না। কিন্তু হারার প্রশ্নই ওঠে না। কিশোরী এখন অনেক পরিণত, অনেক অভিজ্ঞ। তাছাড়া গণপতকে যে সে খুব ভালোভাবে হারাতে পারেনি, সে লজ্জাটাও তার আছে। সুতরাং লজ্জাটা দূর করার এই সুযোগ। এবার গণপতকে ন্যায্য মতো হারিয়ে সে মনের খচখচানি থেকে মুক্ত হবে। নির্দিষ্ট দিনে কিশোরী তৈরি হয়ে খেতুপুরের দিকে রওনা হলো। জায়গাটা বেশি দূর নয়, 3 পোয়া পথ, নিরিবিলি জায়গা। শ্মশানের ধারে মাঠটায় গণপত অপেক্ষা করছিল। কিশোরীকে দেখে খুশি হয়ে বলল, এসেছো তাহলে, লড়াইটা হয়েই যাক। কিশোরীও গোফ চুমড়ে বলল, হোক। দুজনে লঙ্গট এঁটে গায়ে মাটি থাবড়ে নিয়ে তৈরি হলো। তারপর 2 পালওয়ান তেরে এলো 2 দিক থেকে। কিশোরী ঠিক করেছিল পয়লা চটি গণপতকে মাটি থেকে শূন্যে তুলে ধোবি ঘাট মেরে কেল্লাফাতে করে দেবে। কিন্তু সপাটে ধরার মুহূর্তেই হঠাৎ পোঁ করে একটা মশা এসে নাকে ঢুকে বিপত্তি বাঁধালো। হ্যাঁচ্চো হ্যাঁচ্চো হাঁচিতে গগন কেঁপে উঠল। আর কিশোরী দেখল কে যেন তাকে শূন্যে তুলে মাটিতে ফেলে চিৎ করে দিল। গণপত বলল, আর একবার। কিশোরী লাফিয়ে উঠে বলল, আর বাত। দ্বিতীয় দফায় যা হওয়ার তাই হলো। লড়াই লাগতে না লাগতেই একটা ষাঁড় কোথা থেকে যে এসে কিশোরীর বগলে ঢুকলো তা কে বলল। কিশোরী আবার চিৎ। গণপত বলল, আর একবার হবে। কিশোরী বলল, নিশ্চয়ই। কি হবে তা বলাই বাহুল্য। লড়াই লাগতে না লাগতেই দশাশই এক তাল এসে পড়ল কিশোরীর মাথায়। কিশোরীর পাখি সব করে রব আওড়াতে লাগলো এবং ফের চিৎ হলো। হতভম্বের মতো তখন কিশোরী উঠে দাঁড়ালো। তখন দেখল গণপতকে ঘিরে ধরে কারা যেন খুব উল্লাস করছে, কিন্তু তারা কেউই মানুষ নয়। কেমন যেন কালো কালো ঝুলকালির মতো রং, রোগা, থেটেঙ্গে, লম্বা, সব অদ্ভুত জীব নাকি অন্য কিছু। কিশোরী হাঁ করে দেখল গণপত আস্তে আস্তে শুকিয়ে কালছে মেরে লম্বা হয়ে
তাদের মতোই হয়ে যেতে লাগলো। কিশোরী আর দাঁড়ায়নি, ভাবারে মারে করে চেঁচিয়ে দৌড়াতে লাগলো। কিশোরী পালোয়ানের ভূতের ভয় আছে এ কথা এখনো লোকে জানে না বটে, কিন্তু কিশোরী নিজে খুব জানে, আর এই জানলে তোমরাও। শুনছিলেন দুই পালোয়ান, রচনা শীর্ষেন্দু মুখোপাধ্যায়, গল্প পাঠ কিশোরী সিং এবং গণপতি মাহাতোর ভূমিকায় সন্টু। আমাদের এই অডিও স্টোরিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নিশাচরি কথাকে। আপনারা নিজেদের মতামত আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন এবং লেটেস্ট আপডেটস পাওয়ার জন্য আপনারা আমাদেরকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আমরা আবার ফিরে আসবো ঠিক পরের শনিবার রাত 9টায়। ততক্ষণ শুনতে থাকুন নিশাচরি কথা।